দেখিনি। আসসালামু আলাইকুম সুধী মণ্ডলী, জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা ৯৫-এর চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। জাতীয় বিতর্ক ৯৫-এর অনুষ্ঠানে মোট ৮০টি দল প্রথম পর্বে অংশগ্রহণ করেন। দ্বিতীয় পর্বে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৩২টি দল এবং কোয়ার্টার ফাইনালে ৮টি দল অংশগ্রহণ করেন। জাতীয় বিতর্ক ৯৫-এর চূড়ান্ত অনুষ্ঠানে আজ অংশগ্রহণ করছেন শেরে বাংলা হল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ডক্টর এম এ রশিদ হল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানটি সংসদীয় পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। আজ বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে অনাগত দিনগুলি মানবজাতির জন্য নৈরাশ্যজনক। বিষয়ের পক্ষে সরকারি দলের বক্তারা হলেন তাহমিদুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, নাভিদ বিন সালেহ, মাননীয় মন্ত্রী, এ কে এম রিয়াজুল হক, মাননীয় সরকার দলীয় সাংসদ। বিষয়ের বিপক্ষে বিরোধী দলের বক্তারা হলেন আনোয়ার পারভেজ শেফিন, মাননীয় বিরোধী দলীয় নেতা, ফয়সাল হাবিব খান, মাননীয় বিরোধী দলীয় উপনেতা, খালেদ হোসেন চৌধুরী, মাননীয় বিরোধী দলীয় সাংসদ। সম্মানিত বিচারক মণ্ডলীতে আজ উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাংবাদিক খন্দকার শাহাদাত হোসেন, সরকারি তিতুমির কলেজের ইংরেজি বিভাগের প্রধান শাহেদা ওবায়েদ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য শিক্ষাক্রম অধ্যাপক মোহাম্মদ আলী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক এবং বিশিষ্ট সমাজ গবেষক নাজমা সিদ্দিকী, বিশিষ্ট সাংবাদিক এবং নাট্যকার আজিজ মিসির, হলিক্রস কলেজের ভাইস প্রিন্সিপাল এবং ন্যাশনাল YWC এর চেয়ারপারসন রিনা দাস, বিশিষ্ট গ্রন্থ বিশেষজ্ঞ এবং লেখক ফজলে রাব্বি এবং ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজের অধ্যাপক এবং বিশিষ্ট কথাশিল্পী মকবুলা মঞ্জুর। সুধীবৃন্দ, অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আজ স্টুডিওতে স্পিকার হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এবং বিশিষ্ট প্রাবন্ধিক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী। সম্মানিত বিচারক মণ্ডলী আজ যে সকল বিষয়ের উপর তাদের নম্বর প্রদান করবেন সেগুলো হলো তত্ত্ব ও তথ্য 5, বিষয়বস্তুর বিশ্লেষণ 5, যুক্তি খণ্ডন 5, ভাষার ব্যবহার 5, দলীয় সমঝোতা 5, যুক্তি প্রদান 5, প্রাসঙ্গিকতা 5 এবং অংশগ্রহণ 5। প্রত্যেক বক্তা 5 মিনিট করে তাদের বক্তব্য উপস্থাপনের সময় পাবেন। এক্ষেত্রে 4 মিনিটে সতর্ক সংকেত এবং 5 মিনিটে চূড়ান্ত সংকেত দেয়া হবে। যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত সময়ের 1 মিনিটে সতর্ক সংকেত এবং 2 মিনিটে চূড়ান্ত সংকেত দেয়া হবে। আমি এখন মাননীয় স্পিকার মহোদয়কে অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। সংসদীয় কাঠামোতে আমাদের এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, কাজেই আমরা সংসদের অধিবেশন এখন শুরু করছি। এই অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী তাহমিদুর রহমান একটি প্রস্তাব উত্থাপন করবেন। প্রস্তাবটি হচ্ছে অনাগত দিনগুলি মানব জাতির জন্য নৈরাশ্যজনক। আমি এখন মাননীয় প্রধানমন্ত্রীকে ফ্লোর দিচ্ছি এই প্রস্তাব উত্থাপন করার জন্য। মাননীয় স্পিকার, একটি সহস্রাব্দে পদার্পণের প্রস্তুতি যখন মানবজাতি গ্রহণ করছে, যখন বিগত দিনের জর্জ অরওয়েল কিংবা অ্যালডক্স হাক্সলির আঁকা ভবিষ্যতের প্র্যাক্টোপিয়ান পৃথিবীর ধারণা থেকে সরে এসে এ যুগের জন নিসবেট অথবা অ্যালভিন টফলার অনাগত দিনের নতুন নৈরাশ্যের মাত্রা খুঁজছেন, তখন আজকের এই সংসদে এই প্রস্তাবটি উত্থাপন করবার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের প্রস্তাব অর্থাৎ অনাগত দিনগুলো মানব জাতির জন্য নৈরাশ্যজনক, এর গভীরতর বিশ্লেষণে প্রবেশের পূর্বে আমি একে দুটি প্রত্যাশিত আশঙ্কা থেকে মুক্ত করতে চাই। প্রথমত, একটি নৈরাশ্যজনক অবস্থার মূল প্রপঞ্চগুলো কি হবে, এবং দ্বিতীয়ত, বর্তমানে মানব জাতি যে সমাজের উপর দাঁড়িয়ে আছে তা ন্যূনতম ক্রিয়াশীল কিনা, অন্তত একটি আশাপ্রদ ভবিষ্যতের প্রক্ষেপণ দেবার জন্য।
ভবিষ্যৎবাদী বা ফিউচারিস্টদের দৃষ্টিতে যেখানে সংকট সমাধানকে ছাড়িয়ে যায়, প্রশ্ন উত্তরকে ছাপিয়ে ওঠে, সেটি একটি নৈরাশ্যজনক অবস্থার সঠিক স্বরূপ। সেখানে সমাধান থাকলেও সমাধানের অপ্রতুলতা অবস্থাকে নৈরাশ্যজনক করে তোলে। আমরা সরকারি দল হিসেবে এই নৈরাশ্যের প্রতিটি খুঁজব রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রাযুক্তিক মনোজাগতিক উদীয়মান প্রবণতাগুলোর মাঝে। আর এরই প্রেক্ষাপটে আমি সরকারি দলের প্রধানমন্ত্রী হিসেবে দেখানোর চেষ্টা করব অনাগত দিনের রাজনৈতিক বাস্তবতার নৈরাশ্যকে আমার দলের অপর দুজন সদস্য দেখাবেন বাকি অংশ। আজ বিরোধী দল ভবিষ্যতের একটি আশাপ্রদ অবস্থার সংকেত দেখাতে পারবে তখনই যদি বর্তমানে মানবজাতি একটি ফাংশনাল সোসাইটি বা ক্রিয়াশীল সমাজের প্রতিনিধিত্ব করে। আর একটি সমাজকে আমরা তখনই ক্রিয়াশীল বলতে পারি যখন এর শারীরতাত্ত্বিক বাস্তবতা বা ফিজিক্যাল রিয়ালিটি এর সামাজিক মূল্যবোধ ও বিশ্বাসের সাথে ঐকতানিক হবে। অথচ বর্তমানে মানুষ 19 শতকে বিকশিত একটি শিল্পায়িত কাঠামোতে থেকে বিশ্বাস ও মূল্যবোধে ধরে রেখেছে 18 শতকে বিকশিত বণিক সমাজের আত্যন্তিক অনুভূতিকে। বিশ্বাস ও কাঠামোর এই অসঙ্গতি, এই ঐকতানিকতার অভাব তাই বর্তমানের মানুষের কাছ থেকে কেড়ে নিয়েছে আশাপ্রদ ভবিষ্যৎ দেখবার যৌক্তিক অধিকারটুকু। আর তাই মাননীয় স্পিকার, আমরা আজ কালের এমন এক প্রহরের সাক্ষী যেখানে ইতিহাসের বিবর্তন স্তব্ধ হয়ে গেছে। কেননা যে ইতিহাসকে এ শতাব্দীর দুই মতাদর্শিক দিকপাল হেগেল ও মার্কস পৃথকভাবে দেখেছিলেন ডেভেলপমেন্ট অফ কোহেরেন্ট হিউম্যান সোসাইটি রূপে, সে ইতিহাস তার চূড়ান্ত লক্ষ্যবিন্দুতে পৌঁছেছে। মাননীয় স্পিকার, আমরা তাই দেখাচ্ছি যে হেগেল ইতিহাসের সমাপ্তি দেখতে চেয়েছেন লিবারাল স্টেট বা উদারনৈতিক রাষ্ট্রে, মার্কস চেয়েছিলেন কমিউনিস্ট সমাজ। আমরা এ দশকের সূচনা লগ্নে সমাজতন্ত্রের এপিটাফ পড়ে জানতে পেরেছি এককেন্দ্রিক মার্কনি আধিপত্যিক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার ফলে ইতিহাস তার দ্বিতীয় লক্ষ্যবিন্দুতে পৌঁছতে পারেনি। অথচ উদারনৈতিক গণতন্ত্র আজ পৃথিবীব্যাপী সকল রাষ্ট্রের চর্চার একমাত্র বিষয়। রাজনৈতিক মতাদর্শের দ্বন্দ্বের এই স্তব্ধতাকেই তাই এ যুগের বহুল আলোচিত লেখক ফ্রান্সিস ফুকুয়ামা আওয়ার পেসিমিজম বা আমাদের নৈরাশ্য বলে উল্লেখ করছেন। অন্যদিকে শতাব্দীর নতুন এক্সপ্রেস ট্রেনে চেপে এ যুগের বিল ক্লিন্টনরা 21 শতাব্দীর প্যান্ডোরার বাক্স থেকে বেরিয়ে আসা নিখাদ উদারনৈতিক গণতন্ত্রের আশ্বাস দিচ্ছেন। কিন্তু কেবল বামপন্থী নয়, ডানপন্থীদের থাকেও এই গণতন্ত্র হয়েছে প্রশ্নের সম্মুখীন। বামপন্থীরা এতে দেখতে পান অর্থনৈতিক অসমতা ও শ্রম বিভাজনের ছাপ। অন্যদিকে ডানপন্থীরা এর অবয়বে ইতিহাসের এক স্তব্ধ বিবর্তনের যুগে শেষ মানবের প্রতিকৃতি আঁকেন। যে শেষ মানব নতুন কোনো যুগের স্বপ্ন দেখতে পায় না, নতুন কোনো যুগ পিপাসা যাকে আসক্ত করে না হোমারের ইলিয়াড কিংবা কামাকুরার দ্য জায়ান্ট বুদ্ধার সমকক্ষ শিল্প তৈরিতে। উদারনৈতিক সমাজের সেই শেষ মানবকে উদ্দেশ্য করে নিটসের জ্যারাথ্রাস্টাকে তাই আমরা বলতে শুনি, "Thus you stick out your chest, but alas they are hollow." এই ম্যান উইদাউট চেস্ট বা শূন্যবক্ষ মানবরা তাই অতীতের মতো রোমানিয়ায় কোনো গণতন্ত্রী বিপ্লব ঘটাবে না, লিথুনিয়ানদের মতো এগিয়ে আসবে না স্বাধিকারের প্রশ্নে, সাহসী চীনাদের মতো পেতে দেবে না বুক টিয়েনেমেন স্কোয়ারে। কেননা মাননীয় স্পিকার, তারা একটি মতাদর্শিক স্তব্ধতার যুগে বাস করছে, তাদের কর্মপন্থা আবর্তিত হচ্ছে একটি মতাদর্শিক স্তব্ধতার যুগে। আর এ কারণেই আজ সংঘাত সরে এসেছে আইডিওলজিক্যাল প্ল্যাটফর্ম থেকে, সংঘাত আবর্তিত হচ্ছে বুদ্ধিবৃত্তিক দৈন্যতাকে নিয়ে, জাতিগত প্রশ্নে মৌলবাদিতার দোহাই দিয়ে, বর্ণবাদকে পুঁজি করে। আর এ যুগেই আমরা লক্ষ্য করেছি ক্ষুদ্র রাষ্ট্রের মাঝে পারমাণবিক অস্ত্রের উন্মুক্ত লেনদেন, শিখেছি জাতিগত বিশোধন নামের দুটি কলঙ্কিত শব্দ। বিশ্বের এই সাম্প্রতিক প্রবণতাগুলো তাই আমাদের আশাবাদী ভবিষ্যতের কফিনে একটার পর একটা পেরেক ঠুকে দিয়েছে। আর তবুও আমরা বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে টাওয়ার অফ ব্যাবেলের মতো বেড়ে ওঠা জাতিসংঘের দিকে চেয়ে আশায় বুক বেঁধেছিলাম। কিন্তু সে আশার আলো নিভিয়ে দিয়েছেন নবনিযুক্ত মহাসচিব কোফি আনান তার সেই কথায়, যেখানে তিনি বলেছেন, সম্ভবত আমি জাতিসংঘের শেষ মহাসচিব। মাননীয় স্পিকার, কোফি আনানের এই কথাই বলে দেয় অনাগত দিনগুলোতে মানবজাতির নৈরাশ্যজনক অবস্থায় আমরা মানবজাতির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করব কিনা সে ব্যাপারে দ্বিমত থাকলেও এই কথাটি ঠিক যে অনাগত কোনো আনন্দ উৎসবের নিমন্ত্রিত অতিথি আমরা নই। ধন্যবাদ। ধন্যবাদ। এবার মাননীয় বিরোধী দলীয় নেতা আনোয়ার পারভেজ শেফিনকে আমি ফ্লোর দিচ্ছি। আপনাকে ধন্যবাদ আজকের এই মহান সংসদে আমাকে কথা বলার সুযোগ দেবার জন্য। শ্রদ্ধাভাজন স্পিকার, আজ থেকে মাত্র 3টি বছর পর আমরা আবাহন করতে যাচ্ছি একটি নতুন শতাব্দীকে। তাকে ঘিরে আমাদের আশা এবং আকাঙ্ক্ষার স্বপ্নগুলি আমরা যখন একে একে গ্রন্থনা করছি, ঠিক তখনই মাননীয় প্রধানমন্ত্রীর সমর্থিত প্রস্তাব মানব জাতির জন্য কতখানি নৈরাশ্যজনক তা আমরা জানি না, তবে আজকের সংসদের জন্য তা চরম নৈরাশ্যজনক। অথচ মাননীয় স্পিকার,
এই পৃথিবীকে অনাগত শিশুর বাসযোগ্য করে যাব, নবজাতকের কাছে আমাদের এই রকমই তো অঙ্গীকার ছিল। আর তাই আজকের এই মহান সংসদে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সমর্থিত প্রস্তাবের বিরোধিতা করা আমার এবং একই সাথে আমার দলের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে মানুষ এবং তার ভবিষ্যৎ নিয়ে একটি সংশয়পূর্ণ অবস্থান স্পষ্ট, কিন্তু মাননীয় স্পিকার তার প্রমাণ করবার দায়িত্ব ছিল প্রথমত। পয়েন্ট অফ প্রিভিলেজ মাননীয় স্পিকার, আমি মানুষ এবং তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নয়, বিচ্ছিন্ন কোনো মানুষের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত নই। আমি এটি গোটা মানব জাতির ভবিষ্যতের নৈরাশ্যজনক অবস্থাকেই ব্যক্ত করেছিলাম আমার বক্তব্যে। প্রধানমন্ত্রী আমার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করছেন। মানুষ বলতে তো আপনি মানব জাতিকেই আমি কোনো বুঝিয়েছেন। বিচ্ছিন্ন মানুষকে বুঝাইনি, গোটা মানব না, উনিও তো তাই বলছেন, যে উনিও তো কথাই বলছেন যে মানব জাতি। আর প্রমাণ করবার দায়িত্ব ছিল প্রথমত, যে দিনগুলো এসে গেছে সেগুলি আশাব্যঞ্জক ছিল, কিন্তু অনাগত দিনগুলি তাদের তুলনায় নৈরাশ্যজনক, অথবা দ্বিতীয়ত অনাগত দিনগুলি আগত দিনগুলির মতোই সমান নৈরাশ্যজনক। দুঃখজনক হলেও সত্য, মাননীয় প্রধানমন্ত্রী যুক্তির এই জ্যামিতিক ছকে না গিয়ে বক্তব্যের ধূম্রজাল সৃষ্টি করলেন মাত্র। তার বিপরীতে মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের দার্শনিক অসারতা এবং মানুষের অসাধ্য সাধন ক্ষমতায় তার অবিশ্বাসকেই প্রমাণ করব। আমাদের উপনেতা সভ্যতার ক্রমবিকাশে মানুষ কিভাবে নৈরাশ্যের কুয়াশা কাটিয়ে অগ্রগামী হয়েছে তা ব্যাখ্যা করবেন, এবং বিরোধী দলের সম্মানিত সাংসদ বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যতের মানব জাতির একটি সম্ভাব্য গতিধারা নির্ধারণ করবেন। জনাব স্পিকার, তার আগে দেখা যাক নৈরাশ্য কি এবং নৈরাশ্য কেন। নৈরাশ্য হচ্ছে আশার অনুপস্থিতি। একজন মানুষ যখন তার আশার সাথে বাস্তবের মিল খুঁজে পায় না, তখন তার মনে হতাশার জন্ম হয়। ক্ষণিকের জন্যে হয়তোবা সে নিরাশ হয়ে পড়ে, কিন্তু লক্ষ্য করবেন তার সারাটি জীবন কিন্তু নৈরাশ্যে কাটে না। কারণ মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে, মানুষ তার স্বপ্নকে চরিতার্থ করবার জন্য কাজ করতে ভালোবাসে। গোষ্ঠীগত আচরণে মানুষের এই নৈরাশ্য আরও লোপ পায়, বেড়ে যায় তার কর্মস্পৃহা। ঠিক এভাবেই সভ্য হতে গিয়ে চলে মানুষ নিজেই তার প্রেরণা হয়ে ডানা মিলে দেয় মুক্ত বিহঙ্গের মতো। মাননীয় স্পিকার, ভবিষ্যৎ অজানা বলে ভবিষ্যৎ নিয়ে আমাদের যে সংশয় তা খুব সহজেই কেটে যায় সেই ভবিষ্যৎ যখন বর্তমানের অববাহিকায় আসে। উদাহরণ দিচ্ছে, উত্তর মেরু নিয়ে আমাদের সংশয়, আমাদের দ্বিধার কমতি ছিল না। রস এবং অ্যান্ডারসনের উত্তর মেরুতে পতাকা গাড়ার পর আমাদের সে সংশয় কেটে যায় নিমিষেই। জনাব স্পিকার, ক্রিমিয়ার যুদ্ধের পর ওয়ার এন্ড পিসে টলস্টয় প্রশ্ন তুলেছিলেন আগামী দিনগুলিতে মানুষের মানবিক মূল্যবোধ নিয়ে। ঠিক একই প্রশ্ন করেছেন আর্নেস্ট হেমিংওয়ে তার ফর হুম দ্য বেল টোলস গ্রন্থে। তবে সরকারি দলের সঙ্গে তাদের পার্থক্যটি হচ্ছে, তারা প্রশ্ন করেছিলেন মানব জাতিকে সচেতন করে দেবার জন্যে, আর আজকে সরকারি দল করছেন আমাদেরকে আরো আরো নৈরাশ্যে ভাসিয়ে নিতে। জনাব স্পিকার, রবীন্দ্রনাথ বলেছিলেন মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। আমাদের দুর্ভাগ্য সরকারি দল আজকে সেই পাপটি করছেন। আবার দেখুন মাননীয় স্পিকার, আবার দেখুন, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে উত্তরণের নিট লাভটি হচ্ছে কিছু অভিজ্ঞতার, যে অভিজ্ঞতার পুঁজিকে ঝুলি করে মানব সভ্যতা এগিয়ে চলছে এবং চলবে অনন্তকাল ধরে। সভ্যতার ইতিহাস তো আমাদের এরকমই বলে। তাহলে অনাগত দিনগুলি নৈরাশ্যজনক হলো কিভাবে? জনাব স্পিকার, মিশরীয় শাসক হাম্মুরাবির প্রণীত আইন থেকে শুরু করে রোমান ল আর ফরাসি বিপ্লব হয়ে জাতিসংঘ প্রণয়ন করেছে সার্বজনীন মানবাধিকার সনদ। যেখানে প্লেটোর রিপাবলিকেও কৃতদাসদের অধিকার স্বীকৃতই ছিল না, সেখানে আজকে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে মানুষের অধিকার অনেক 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 বেশি প্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় স্পিকার, এখানেও নৈরাশ্যবাদীদের সংশয়, তা কি কাঙ্ক্ষিত মাত্রায়? উত্তরটি হচ্ছে তা যদি নাও হয় তবু মাত্রা তো। জার্মান দার্শনিক কার্ল মার্কসের প্যারিসে বসে ডাস ক্যাপিটাল রচনা, সোলঝেনিৎসিনের নির্বাসন কিংবা অটো ফ্রিটজ আর আইনস্টাইনের ফ্যাসিজম ঠেকাতে যুক্তরাষ্ট্রের অভিবাসন স্থানকাল পাত্রের ঊর্ধ্বে মানব জাতির কল্যাণ তুলে ধরে। মাননীয় স্পিকার, আমরা তো বলছি না মানব জাতির সব পাওয়া হয়ে গেছে, আমরা বলছি সবকিছু পাওয়া হয়নি বলেই আরো অনেক অনেক কিছু পাবার আশাটি কিন্তু জীবন্ত। বিলীন হয়ে যাবে উত্তর জনপদ, শস্যহীন মরুভূমিতে পরিণত হবে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল। এইসব হতাশা সৃষ্টিকারীদের সম্পূর্ণ হতাশ করে এই তো গেল বছর আমরা উপলব্ধি করলাম গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। তারও কিছু আগে বার্লিন প্রাচীর গুঁড়ো করে দিয়ে জার্মানরা তাদের ক্ষুদ্রতাকে, তাদের সংকীর্ণতাকে বিসর্জন দিয়েছে রাইন নদীর জলে। মাননীয় স্পিকার, আমাদের সমস্যা এবং দ্বন্দ্বগুলির ভস্মস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো ঠিক এভাবেই আমরা জন্ম নেই বারবার আকাশে উড়বার বিপুল আশা থেকে। সে আকাশ একটি গ্লোবাল কমিউনিটির আকাশ। সে আকাশ আমাদের একটি মাত্র পৃথিবীতে বারবার করে অনুভব করতে শেখায় জগৎ জুড়িয়া এক জাতি আছে,
সে জাতির নাম মানুষ জাতি। শ্রদ্ধাভাজন স্পিকার, এরপরে আমার আর কিছুই বলার নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এবার আমি সরকারি দলের মাননীয় মন্ত্রী নাভিদ বিন সালেহকে ফ্লোর দিচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজ এই মহান সংসদে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি উত্থাপন করেছেন তার উপর আলোচনা করবার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ বোধ করছি। কিন্তু মাননীয় স্পিকার, কেন মাননীয় প্রধানমন্ত্রীকে আজকের প্রস্তাবটি উত্থাপন করতে হলো এ কারণে যে আধুনিক মানুষ আজ তার উত্তরাধুনিক অনাগত ভবিষ্যৎ নিয়ে ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি উদ্গ্রীব, একাগ্র। আর তাই মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে এবং সর্বোপরি মনোজাগতিকভাবে ইতিহাসের একটি স্তব্ধ বিবর্তনের দুঃসময়কে তুলে ধরেছেন। মাননীয় স্পিকার, ভবিষ্যতের সেই মানুষটিকে আমি কখনোই খাটো করব না যিনি মহাশূন্যের গভীরতা নিয়ে ভাববেন, সূর্য নক্ষত্রদের বিবর্তন তত্ত্ব নেবেন, কিংবা মানবতার সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে নাড়াচাড়া করতে ভালোবাসবেন। কিন্তু এর সাথে সাথে সেই ব্যক্তি যদি নিজের ক্ষমতা এবং ইচ্ছাকে ব্যবহার করতে না পারেন, যদি তার ক্রুশবিদ্ধ যিশুর মতো আবেগ সিঞ্চিত চোখে বিশ্ববাসীকে দেখার ক্ষমতা না থাকে, তবে তিনি মানব জাতির জন্য আর যাই হোক আশা বয়ে নিয়ে আসতে পারবেন না। কেননা মাননীয় স্পিকার, একটি আশাবাদী ভবিষ্যৎ তখনই সৃজিত হতে পারে যখন আজকের এবং আগামী মানুষ অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান, বিশ্বদৃষ্টি সম্পন্ন আবেগ এবং কার্যকরী সামাজিক ক্ষমতার সমসত্বতা প্রতিষ্ঠা করতে পারবে। আজ যা প্রশ্নাতীত নয়, কেননা নিজেকে ক্রমাগত ছাড়িয়ে যাবার প্রেরণায় যে মানুষ দিশেহারা, সে কেবল নির্মমভাবে একাকী। মাননীয় স্পিকার, একাকিত্বের স্বরূপ বহু বছর আগে প্রথম দেখেছিলেন রুশো। তার বিশ্লেষণের সূত্র ধরে এমিল দুর্খেইম তার অ্যানমি বা আত্মবাদী দর্শনে পৃথিবীর ভবিষ্যৎকে দেখেছেন, যেখানে ভবিষ্যৎ পৃথিবী হবে বিচ্ছিন্ন মানুষের পৃথিবী, আর আগামী যুগ বিকাশহীন প্রজ্ঞার নিও ডেকাডেন্ট যুগ। মাননীয় স্পিকার, এখানটাতেই প্রশ্নের শুরু। ভবিষ্যতে উদীয়মান প্রপঞ্চকগুলোর মাঝে মুক্তবাজার অর্থনীতিকে ঘিরে মানুষের গড়ে ওঠা ভবিষ্যৎ স্বপ্ন কতটুকু যৌক্তিক, এই যৌক্তিকতা নিয়ে আমি আজ প্রশ্ন তুলতে চাইছি। কিন্তু এই প্রশ্নে যাবার আগে আমি আমার বক্তব্যে অর্থনৈতিক বৈষম্যে বেঁচে থাকা নিরাশার কথা বলবো। মাননীয় স্পিকার, একটি আশাবাদী ভবিষ্যতের জন্য অর্থনীতিতে সমৃদ্ধ অভিন্ন ভিত্তিভূমি প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে, যার পূর্বশর্ত প্রত্যেকটি দেশের অর্থনৈতিক গতি প্রকৃতির স্বাধীন বিচরণ। কিন্তু গুনার মিডল তার বিখ্যাত গ্রন্থ এশিয়ান ড্রামাতে দেখাচ্ছেন প্রাচ্যের উন্নয়ন ভাবনার জন্ম পশ্চিমা কৃষ্টিতে। আর এভাবেই ওয়েস্টার্ন এনলাইটেনমেন্টের যুগ থেকে শুরু করে আজ অবধি তৃতীয় বিশ্বকে গিনিপিগ হিসেবে ব্যবহার করে উত্তরের পৃথিবী নেলসন মডেল, হ্যারোড জোমার মডেল আর কেইনসীয় ধারণার মতো বহুমাত্রিক দিক নির্দেশনায় বিশ্বস্ত করেছে তাদের। আর ব্র্যান্ড রিপোর্টের প্রচ্ছদের মতো সমস্ত পৃথিবীর দেহ জুড়ে এঁকে দিয়েছে এক বিশাল কৃষ্ণ বিভাজন রেখা, যার একদিকে সমৃদ্ধ উত্তর আর একদিকে বঞ্চিত দক্ষিণ। তাই কোনো একক দেশের জন্য উন্নয়ন ভাবনার পরিস্থিতিগত উপযোজ্যতা আজ সম্পূর্ণ অনুপস্থিত। মাননীয় স্পিকার, এই নিরাশার পরিবর্তন কে ঘটাবে? মাননীয় স্পিকার, গ্লোবালাইজেশনের সংস্কৃতি চর্চায় আজ মুক্তবাজার অর্থনীতি উচ্চকণ্ঠ হয়েছে, কিন্তু এই বহুল প্রশংসিত ভবিষ্যৎ ডগমাটি কি সত্যিই ত্রুটিহীন? কখনোই নয়। প্রথমত, লো লেভেল ইকুইলিব্রিয়াম ট্র্যাপে আটকে পড়া দেশগুলোর ক্ষেত্রে বাজারে তথ্যের অসম্পূর্ণতার সৃষ্টি হয়, ফলে বাজার শক্তির নিরবচ্ছিন্নতা নষ্ট হয়। দ্বিতীয়ত, এক্সটার্নাল ইকোনমির সমাধান বাজার অর্থনীতি নিশ্চিত করতে পারে না। এবং তৃতীয়ত, প্যারেটো কাম্যাবস্থা, যা ঢালাও মুক্তবাজার পন্থীদের চূড়ান্ত লক্ষ্য, তাতে পৌঁছানো সম্ভব হয় না সেকেন্ড বেস্ট সলিউশনের তত্ত্ব অনুসারে, যেখানে প্রক্ষেপিত গন্তব্য নিয়তই পরিবর্তনশীল। মাননীয় স্পিকার, এই অদম্য চলমান অর্জুনের রথ মুক্তবাজার ভবিষ্যতে কেবল নিরাশাকেই সাথী করবে। মাননীয় স্পিকার, অর্থনীতির বিশ্বে নৈরাশ্য আরও আছে। ব্রেটেন উডসের দুটি ঋণদাতা প্রতিষ্ঠান একদিকে পরিবেশগত চিন্তাকে দূরে ঠেলে রেখে মুক্তবাজার অর্থনীতির ক্যাথলিক, আবার এরই সমান্তরালে আবার কমন ফিউচার নামক ব্রুডল্যান্ড রিপোর্টে উপস্থাপিত হচ্ছে পরিবেশগত চাহিদাকে ক্ষতিগ্রস্ত না করে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়নের তত্ত্ব। এ যেন একই মন্দিরে দুজন ভিন্ন বিশ্বাসের পুরোহিতের বাস। মাননীয় বিরোধী দল, অনাগত দিনগুলোতে এই দিকভ্রান্ত মানুষেরা তবে কোন পথে যাবে? মাননীয় স্পিকার, প্রশ্ন উঠতে পারে যে প্রযুক্তি আমাদের ভবিষ্যৎকে একটি আশাবাদী কাঠামোতে দাঁড় করাবে, কিন্তু মাননীয় স্পিকার, এই আশাবাদের অসঙ্গতিকেও আমরা একটি দ্বিমাত্রিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে পারি। প্রথম মাত্রায় আমরা দেখতে পাই, যদি আমাদের দৃষ্টি নিবদ্ধ হয় বস্তুবাদী নান্দনিকতায়, তবে সেখানে আজকের মানুষ যেন বিশাল এক প্রশ্নবোধক। কেননা প্রযুক্তির বিপ্লবে, ইনফরমেশন সুপার হাইওয়ের কল্যাণে আজ মানুষের কাছে যেখানে আসবার কথা ছিল সাইবার টেক শব্দটি, সেখানে আমাদের অভিধানে যেন ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে সাইবার পর্ন আর ইলেকট্রনিক ফ্যাসিজমের মতো আরো অনেক অন্ধকার শব্দমালা।
এবং দ্বিতীয় প্রসঙ্গ মাননীয় স্পিকার, দ্বিতীয় মাত্রাটি হচ্ছে এই যে 75% জনগোষ্ঠী থেকে যখন উঠে আসতে দেখি মাত্র 5% বিজ্ঞানীকে, যখন 98% R&D ব্যয় হয় পৃথিবীর মাত্র 1 ভাগ দেশে, তখন প্রযুক্তির এই অশুভ বিকাশ আমাদের কোনো আশাবাদী ভবিষ্যতের দিকে ইঙ্গিত দেয় না মাননীয় স্পিকার। প্রযুক্তির গণতন্ত্রায়ন আজকের মতো ভবিষ্যৎ দিনেও হয়তো আমাদের জন্য নাছোঁয়াই থেকে যাবে। মাননীয় স্পিকার, অতীত এবং বর্তমান ঘটনাবহ তার পর্যবেক্ষণ আমাদের ভবিষ্যৎকে চিনতে শেখায়। আর তাই যখন আমরা রাশিয়ার পরিত্যক্ত পরমাণু বিজ্ঞানীদের দেখি চীন, ইরান, লিবিয়া, লেবাননের মতো উগ্র জাতীয়তাবাদীদের ব্যবহার করতে, যখন অর্থনৈতিক অসম প্রবৃত্তির পাশা খেলায় পঞ্জায় সব, তখন আমরা শিউরে উঠি মাননীয় স্পিকার। আর তাই মাননীয় স্পিকার, এই অলঙ্ঘিত নিরাশার ভবিষ্যৎকে স্যামুয়েল বেকেট যেমনি ভাবে দেখেছেন তার ওয়েটিং ফর গোডো নাটকে, ঠিক তেমনি সেই গোডোর প্রতীক্ষায় ভ্লাদিমির আর অ্যাস্ট্রাগনের মতো অসার আশাবাদে নিশি যাচ্ছি আমরা যে গোডো কোনো দিনই আসে না। ধন্যবাদ। ধন্যবাদ। এবার আমি বিরোধী দলীয় মাননীয় উপনেতা ফয়সাল হাবিব খানকে ফ্লোর দিচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমাকে ফ্লোর দেবার জন্য। মাননীয় স্পিকার, ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা হচ্ছে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না, তাই পুরনো ইতিহাস ফিরে এসে আমাদের লজ্জা দেয় বারবার। সরকারি দল ঠিক একই ভুলের পথ ধরে চরমভাবে অগ্রাহ্য করলেন ইতিহাসকে। মাননীয় স্পিকার, অথচ খুব বেশি দূরে নয়, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ক্ষতবিক্ষত ইউরোপের মানুষের কাছে একটি নৈরাশ্যজনক পৃথিবী ছাড়া ছিল না আর কিছুই, ঠিক তখনই একদল প্রচন্ড আশাবাদী মানুষ অবিশ্বাস্য দ্রুততায় গড়ে তুলেছিলেন নতুন ইউরোপকে। সময়ের ধারায় আমরা সেই মানুষদের উত্তরসূরি, তাই অনাগত দিনগুলি মানব জাতির জন্য নৈরাশ্যজনক, মোটা দাগে টানা এরকম একটি উপসংহারকে আজ আমরা কিছুতেই মেনে নিতে পারি না। মাননীয় স্পিকার, আমরা ভবিষ্যতে স্বরূপ নির্ধারণে তাকে কোনো নির্ধারিত ছকেও ফেলতে পারছি না, তবে অতীত থেকে বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে মানুষের উৎকর্ষের যে ধারাটি অব্যাহত রয়েছে তার রূপরেখায় আমরা ভবিষ্যতের একটি সম্ভাব্য চিত্র ব্যাখ্যা করতে পারি। বিরোধী দলীয় নেতা নৈরাশ্যবাদের আপেক্ষিকতা এবং তার প্রকৃত ব্যাখ্যা দিয়েছেন। আমি ইতিহাস পর্যালোচনার মাধ্যমে সামাজিক, দার্শনিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত প্রেক্ষাপটে মানুষের উত্তরণের ধারায় আজকের প্রস্তাবের অকার্যকারিতাকেই ব্যাখ্যা করব। মাননীয় স্পিকার, দ্বন্দ্ব ছাড়া ইতিহাস কখনোই বিকশিত হয়নি। সভ্যতার গতিময়তার অস্তিত্ব তাই খুঁজে পাওয়া যায় কিছু দ্বন্দ্বের উপস্থিতিতে, কিছু দ্বন্দ্বের নিষ্পত্তিতে এবং কিছু নতুন দ্বন্দ্বের উদ্ভবে। মানব জাতির অনাগত দিনগুলো হতাশাব্যঞ্জক হতে পারে তখনই যখন মানুষের সামনে নতুন কোনো দ্বন্দ্ব থাকবে না কিংবা পুনঃদ্বন্দ্বগুলোর পাওয়া যাবে না কোনো সমাধান। সরকারি দল এখানে দ্বন্দ্বের উপস্থিতির কথা বলেছেন, কিন্তু সেই সাথে এড়িয়ে গেছেন নিষ্পত্তি হয়ে যাওয়া এরকম অসংখ্য দ্বন্দ্বকে, যাদের কথা বিরোধী দলীয় নেতার বক্তব্য এসেছে বিভিন্ন মাত্রায়। আমি কোনো দ্বন্দ্বের উপস্থিতির কথা বলিনি। যে দ্বন্দ্বের সৃষ্টি হয় গতি এবং প্রতিবগতির দ্বান্দ্বিক মিথস্ক্রিয়ায়, সে দ্বন্দ্ব আজ গতি অথবা প্রতিবগতিকে হারিয়ে ফেলেছে, আর সেই কারণে ইতিহাস স্তব্ধ হয়ে গিয়েছে। আমি বলেছি এই দ্বন্দ্বের রাজনৈতিক দ্বন্দ্বের কথা বলেছেন, অর্থনৈতিক দ্বন্দ্বের কথা বলেছেন। উনি যে দ্বন্দ্বের কথা বলেছেন সেই দ্বন্দ্বটা মনে করে উনি বলছেন যে স্তব্ধতা এসে গেছে একটা। আমি দ্বন্দ্বকে অস্বীকৃতি এই পর্যায়ে দ্বন্দ্বের সংজ্ঞা অন্যভাবে দেখছি। আমরা বলছি উনি তো সমস্যার কথা বলছেন, এইগুলি এক একটা দ্বন্দ্ব। সার্বজনীন সংজ্ঞা রয়েছে। কোন প্রণালীতন্ত্র যখন বিকশিত হয় তখন তার গতি এবং প্রতিবগতির দ্বান্দ্বিক মিথস্ক্রিয়াকেই আমরা মাননীয় স্পিকার, উনি অনেক কঠিন শব্দ ব্যবহার করছেন যা আমাদের সকলের বোধগম্য নয়, যেটি থেকে উনি দূরে সরে যাচ্ছেন। না, উনি বলছেন যে এই দ্বন্দ্বের মধ্যে একটা ইতিহাসের একটা স্তব্ধতা এসছে, মানে ইতিহাস যে মানে থেমে যাবে তা না, আপাতত একটা স্তব্ধতা এসছে, এইরকম বলতে চাচ্ছেন। মাননীয় স্পিকার, আমরা আশাবাদের কথাই বলছি এক্ষেত্রে। স্পিকার, আমি অনুরোধ করব তিনি যেন যে কথাটি বলেছেন, আমি বলেছি দ্বন্দ্ব থেমে গেছে, দ্বন্দ্ব আছে, সেটিকে জানি আজকের এই সংসদের কার্য বিবরণী থেকে এক্সপান্ড মাননীয় না, স্পিকার, দ্বন্দ্ব কখনোই থেমে থাকে না, দ্বন্দ্ব চলতেই থাকে। মনে হচ্ছে এগুলো ব্যাখ্যার ব্যাপার, আপনি আমরা তো তাকে প্রত্যাহার করতে মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যকে ব্যাখ্যা করছি। আমি আশা করবো যেন আমাদের কিভাবে আমাদের বক্তব্যকে এভাবে বিভ্রান্তিকর সব বক্তব্য যে স্পষ্ট হবে বা সব বক্তব্য যে খুব স্বচ্ছভাবে বোঝা যাবে এইটাও ধারণা করা ঠিক হবে না। সরকারি দল এখানে দ্বন্দ্বের উপস্থিতির কথা বলেছেন মাননীয় স্পিকার, কিন্তু সেই সাথে এড়িয়ে গেছেন নিষ্পত্তি হয়ে যাওয়া এরকম অসংখ্য দ্বন্দ্বকে, যাদের কথা বিরোধী দলীয় নেতার বক্তব্য এসেছে বিভিন্ন মাত্রায়। কাজেই সরকারি দলের বক্তব্যের অনুসরণে আমাদের বলতে হয় আমাদের অনাগত দিনগুলি আশাব্যঞ্জক। এর জন্য হয়তো ভবিষ্যতে আমাদের অনেকগুলো নতুন দ্বন্দ্বের সমাধান খুঁজতে হবে, কিন্তু আমরা আশাবাদী আমাদের পক্ষে তা সম্ভব। ইতিহাস অন্তত তাই বলে। মাননীয় স্পিকার,
মাননীয় স্পিকার, রেনেসার রেশনালিটি থেকে শুরু করে এনলাইটেনমেন্টের ফ্রেঞ্চ রেভলিউশন এবং প্যারি কমিউনের ব্যর্থতাকে ছাপিয়ে এই শতাব্দীর শুরুতে বলশেভিক বিপ্লব, সোশ্যাল ডেমোক্রেসি এবং কল্যাণ রাষ্ট্রের নতুন ঘণ্টাধ্বনিতে জাগ্রত করেছিল সমগ্র বিশ্বকে। এতে ব্যর্থতা যেমনি আছে, সাফল্যও কিন্তু কম নয়। মেরি ওলস্টনক্রাফট, জন স্টুয়ার্ট মিল এবং বেগম রোকেয়ার সেই চেনা পথে 1923 সালে ইংল্যান্ডে মহিলাদের ভোটাধিকার স্বীকৃত হবার মধ্য দিয়ে সমগ্র বিশ্ব আজ ফেমিনিজম থেকে নিও ফেমিনিজমের উত্তরণ প্রত্যক্ষ করছে। অন্যদিকে মার্কিন নারী আন্দোলনের নেত্রী এলিজাবেথ স্ট্যান্টন যখন বলেন দ্য ট্রু ওম্যান ইজ অ্যাজ ইট এ ড্রিম অফ দ্য ফিউচার, ঠিক তখনই ইরিগেরের মতো নব্য ফরাসি নারীবাদীদের মতাদর্শে আমরাও পোস্ট স্ট্রাকচারালিস্ট বা উত্তর গঠনবাদী দৃষ্টিকোণ থেকে হেগেলীয় ডায়ালেকটিক্সের ঊর্ধ্বে উঠতে চাই। এত কিছুর মাধ্যমে মাননীয় স্পিকার, আমরা শুধুমাত্র এটাই প্রমাণ করতে চাইছি যে মানব জাতির ইতিহাস একটি ঊর্ধ্বমুখী সঞ্চরণশীল বিন্দু ট্র্যাজেক্টরি, যার ক্রমোত্থানকে নৈরাশ্যের হার্ডলস কখনোই থামাতে পারে না। মাননীয় স্পিকার, এই 20 শতকের শেষ ভাগে এসে আজ আমরা দেখি ভৌগোলিক দুর্গমতা কমে যাওয়ার পাশাপাশি মানুষে অবস্থানগত দূরত্ব হ্রাস পেয়েছে। সাংস্কৃতিক ব্যাপনের ফলে ক্রমেই আমরা একটি কমিউনিটিতে পরিণত হচ্ছি। এর মাঝে তাই সার্ক, নাফটা, ইসি প্রভৃতি সংস্থার কার্যক্রম সীমা এবং কাল নির্বিশেষে সব প্রশংস দৃষ্টিগ্রাহ্য হয়েছে। এখানেই শেষ নয়, দাতা চুক্তির ফলশ্রুতিতে আমরা দুই পরাশক্তির মাঝে দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধের অবসান দেখেছি ব্যাপক পারমাণবিক নিরস্ত্রীকরণ। ফ্রান্স এবং চীনের পারমাণবিক পরীক্ষার বিপরীতে তাই তীব্র হয়েছে জনমত। মাননীয় স্পিকার, এসব নিদর্শন কি নির্দেশ করে না যে আমাদের অনাগত ভবিষ্যৎটি আশাব্যঞ্জক হবে? মাননীয় স্পিকার, সরকারি দল অর্থনৈতিক বিপর্যয়ের সম্ভাব্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের কথা শুনে অষ্টাদশ শতাব্দীর দুটি স্কুল অফ থটের কথা মনে আসছে। একটি ছিল এসটি কোলরিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের রোমান্টিসিজম আন্দোলন এবং অপরটি ছিল শোপেনহাওয়ার প্রভাবিত পেসিমিজম বা নৈরাশ্যবাদ। মাননীয় স্পিকার, এটা উল্লেখযোগ্য এই কারণে যে এই দুটো তত্ত্বই জন্ম নিয়েছিল ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব থেকে, যেখানে তিনি জনসংখ্যার জ্যামিতিক হারে এবং খাদ্য উৎপাদনের গাণিতিক হারে বৃদ্ধির অসামঞ্জস্য দেখিয়ে মানবজাতির আশু বিপর্যয়ের কথা বলেছিলেন। কিন্তু ডেমোগ্রাফি বা জনসংখ্যা তত্ত্ব যারা পড়েছেন তারা নিশ্চিতভাবে জানেন যে 19 এবং 20 শতকের বিজ্ঞান ও প্রযুক্তির প্রায়োগিক উৎকর্ষ ভবিষ্যৎ সম্পর্কে ম্যালথাসের এই ভিত্তিনাশঙ্কাকে ভুল প্রমাণ করেছে। কাজেই সরকারি দলের বক্তব্য থেকে ভবিষ্যৎ বিপর্যয়ের যে হরর মুভিতে বেরিয়ে এলো, তাকে 21 শতকের বিজ্ঞান ও প্রযুক্তি মিথ্যাচার বলবে না, তার নিশ্চয়তা কে দিচ্ছে? মাননীয় স্পিকার, 18 শতকের শিল্প, 19 শতকের ম্যানেজমেন্ট এবং 20 শতকের মাঝামাঝি ইলেকট্রনিক্স বিপ্লবের রূপরেখায় মানুষের কর্মদক্ষতা বেড়েছে তাই উৎপাদনশীলতা। আজ আমরা উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মাঝে অর্থনৈতিক অসামঞ্জস্যের বিস্তৃতিকে উপেক্ষা করতে পারি কনভার্জেন্স অ্যাপ্রোচের শক্তিতে। এক্ষেত্রে তাই জেরাল্ড বার্নির গ্লোবাল 2000 রিভিজিটেড হোয়াট শ্যাল উই ডু গ্রন্থের মূল বাণীর ঐকতা আমরা আজ বলতে পারি, উই ক্যান বি হোপফুল বিকজ উই নাও হ্যাভ এ মাচ বেটার আন্ডারস্ট্যান্ডিং অন আর্থ অ্যান্ড ইটস লিমিটস। আমরা আশাবাদী এই কারণে যে আমরা বুঝতে শিখেছি আমরা এই জগতের অন্যান্য জীবনের সাথেই সম্পৃক্ত, বিচ্ছিন্ন নয়। মাননীয় স্পিকার, যুক্তিগ্রাহ্যতার প্রশ্নে একটি শেষ সত্য আজকের প্রস্তাবটিকে যে কোনো অবস্থান থেকে অকার্যকারিতার সীমানায় নিয়ে যায়। তা হলো মানুষ একটি আশাব্যঞ্জক ভবিষ্যৎকে ঘিরেই স্বপ্ন প্রাসাদ গড়ে তোলে। কখনোই একটি নৈরাশ্যজনক ভবিষ্যৎ মানুষকে আশাবাদী করে গড়ে তোলে না। যে মানুষ এখনো স্বপ্ন দেখতে ভুলে যায়নি ভবিষ্যৎ সুখ স্বপ্নে নিমগ্ন হতে, সেক্ষেত্রেই মানুষের তাই ভবিষ্যৎটি নৈরাশ্যজনক হওয়ার প্রশ্নটি অবান্তর। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ এই হাউজের সবাইকে। ধন্যবাদ। এবার আমি মাননীয় সরকার দলীয় সাংসদ এ.কে.এম. রিয়াজুল হককে ফ্লোর দিচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর দেওয়ার জন্য। মাননীয় বিরোধী দলীয় উপনেতা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিযুক্ত করলেন কঠিন শব্দ ব্যবহার করার জন্য। তিনি নিজেও কিন্তু খুব একটা কম কঠিন শব্দ ব্যবহার করেননি। তবে সত্যি কথা, বিরোধী দলীয় নেতা যেমনটি বলেছিলেন, সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব ছিল আশাবাদের কথা বলা, মানুষের প্রতি বিশ্বাস না হারানো। কিন্তু টলস্টয় যেমনটি বলতেন, মানুষের মাঝে সে আশাবাদ জাগিয়ে কী লাভ যা তাকে মুক্তির দিক নির্দেশ দেয় না। বিশেষত প্রশ্নটি যেখানে বাস্তবতার এবং উদ্বেগটি গোটা মানবজাতির ভবিষ্যৎ নিয়ে, সেখানে স্বপ্নের কল্পলোক থেকে বাস্তবের কঠোর ভূমিতে নেমে আসাটাকেই আমরা যুক্তিযুক্ত বলে মনে করি। মাননীয় বিরোধী দলীয় উপনেতা যখন নৈরাশ্যের প্রেক্ষাপটটি অস্বীকার করেন, তখন আমাদের ভেবে দেখতে হয় সত্যিই কি আমাদের অনাগত দিনগুলি আমাদের জন্য আশার বাণী বয়ে আনছে। প্রকৃত সত্যটি হলো গোটা মানবজাতির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হতে গেলে প্রয়োজন ছিল একটি সুষম সমসত্ব বিকাশের, অথচ বর্তমান সভ্যতা কি সেদিকে ধাবিত হচ্ছে? মাননীয় বিরোধী দলীয় উপনেতা যে প্রবৃত্তির কথা বলেছেন সেটি অর্জিত হয়েছে সত্যি, কিন্তু তার বন্টন কি সুষম হয়েছে? বিশ্বজুড়ে খাদ্যের পর্যাপ্ত ভাণ্ডার থাকা সত্ত্বেও ইথিওপিয়া হাজার হাজার মানুষ অনাহারে প্রাণ হারিয়েছে, ওষুধের অভাবে অসংখ্য শিশু মারা গিয়েছে। অপরদিকে বসনিয়া কিংবা রুমান্ডায় যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তাকে যুক্তির আড়ালে বৈধ করার প্রচেষ্টা করা হয়েছে। বস্তুত উন্নত পশ্চিম দরিদ্র তৃতীয় বিশ্বকে কখনোই মানুষ বলে মনে করেনি, এখনো মনে করে না। তাই মুক্ত বাজার অর্থনীতির নামে পুঁজির পাচার কিংবা প্রযুক্তিক উন্নয়নের নামে মেধার পাচারের মধ্য দিয়ে
বর্তমান বিশ্ব ক্রমাগত একটি আগ্রাসী আধিপত্যবাদের দিকে অগ্রসর হতে চলেছে। সভ্যতার অগ্রগতির সাথে সাথে আধিপত্যবাদ ক্রমশই বিস্তারিত হতে থাকবে। জাক দেরিদা কিংবা ক্লাইভ স্টেপল লুইস যার চূড়ান্ত পরিণতি দেখেছিলেন মানব সভ্যতার বিপর্যয়। সেই তৃতীয় বিশ্বেরই একটি দরিদ্র দেশের অধিবাসী হয়ে তাই আমাদের বিরোধী দল যখন সেই বিপর্যয়ের নৈরাশ্যটিকে অস্বীকার করেন, তখন তারা আমাদের সেই আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠটিকে স্তব্ধ করে দেন। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় উপনেতা আমাদের বর্তমান সভ্যতার কতগুলো আশাবাদী হওয়ার প্রেক্ষাপটের কথা বর্ণনা করেছেন, অথচ তার পাশাপাশি পরিবেশ বিপর্যয়, পারমাণবিক যুদ্ধের আশঙ্কা কিংবা প্রযুক্তির অগণতান্ত্রায়নের মতো অসংখ্য ঋণাত্মক অনুষঙ্গের কথা বর্ণনা করা যায়। বস্তুত সভ্যতার আদি থেকেই আশা এবং নিরাশা পাশাপাশি অবস্থান করে এসেছে। তা নইলে দেবতাদের পাশাপাশি অসুরের অস্তিত্ব স্বীকারেরই প্রয়োজনীয়তা থাকতো না, যেমনটি মাননীয় বিরোধী দলীয় উপনেতা নিজেও স্বীকার করেছেন। তাই মূল প্রশ্নটিও বোধ করি সেখানে নয়। মাননীয় বিরোধী দলীয় উপনেতা তার বক্তব্যে আরো বলেছিলেন, যেটি মানব চরিত্রের একটি অসামান্য বৈশিষ্ট্য যে সে নিরাশা থেকে আশার জন্ম দিতে পারে। এই সত্যটি আমরাও স্বীকার করে নিতে চাইছি। তাই প্রশ্ন হলো, মানুষ বর্তমান সভ্যতার বিকাশের সাথে সাথে সেই নিরাশা থেকে আশা জন্ম দেওয়ার চরিত্রটি বিশ্বস্ত হতে চলেছে কিনা। প্রাচীন ভারতীয় থেকে গ্রিক সভ্যতায় যে আত্মদর্শন বা নোয়িং দাইসেলফের দর্শনের কথা বলা হতো, সেই দর্শন থেকে বিচ্যুত হয়ে বর্তমান সভ্যতা এগিয়ে চলেছে যান্ত্রিকতার পানে। নতুন যন্ত্রকেই তারা মেনে নিয়েছে ঈশ্বর হিসাবে। নতুন নতুন ভোগবিলাসের উপকরণ সৃষ্টি করাই হচ্ছে যে ঈশ্বরের আশীর্বাদ। অথচ সেই আত্মসত্তার সাথে পরিচয় নেই বলেই আজ আমরা যা চাই তা ভুল করে চাই, আর যা পাই তা চাই না। প্রযুক্তির ভগবানগুলো তাই ক্রমাগতই পরিণত হতে থাকে মারণাস্ত্রের ভূতে। তাই মাননীয় বিরোধী দলীয় নেতাদের বক্তব্য অনুসরণ করেই আমি বলতে চাইছি, প্রাযুক্তিক উৎকর্ষ নয়, বরং মানবজাতির ভবিষ্যৎ নিয়ে প্রকৃতই আশাবাদ ব্যক্ত করতে হলে সেই মূল্যবোধেরই পরিবর্তন আনা প্রয়োজন। অথচ সেই মূল্যবোধের পরিবর্তনের কোনো আলেখ্য দেখা যাচ্ছে না বলেই অনাগত দিনগুলি মানবজাতির জন্য নৈরাশ্যজনক। মাননীয় স্পিকার, আমার বক্তব্যে আমি এটি প্রমাণ করে দেখাতে চাইছি যে ক্রমাগত সভ্যতার এই অগ্রগতির ফলে উত্তরণের পথটিও ক্রমাগত রুদ্ধ হতে চলেছে। আধুনিকতার ইউটোপীয় প্রতিপত্তির দিন শেষ হয়ে এসেছে। আভাগাদ ও তার নন্দনতত্ত্ব আজ বিলীয়মান। যে মহান প্রতিভাবানদের মাধ্যমে সভ্যতা উঠে এসেছিল পঙ্কিল অন্ধকার থেকে আলোকোজ্জ্বল প্রান্তরে, সেই মহান প্রতিভাবানরা আর কখনোই জন্ম নেবেন না। ফ্রয়েড যেমনটি বলেছিলেন, সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে ক্রমশই সংকুচিত হয়ে আসছে মানুষের বৃত্ত। বিশেষ করে ম্যাস মিডিয়ার আগমনের সাথে সাথে এই বৃত্তের সংকোচনের পরিমাণও বেড়ে গিয়েছে। এই ম্যাস মিডিয়ায় ক্রমবর্ধমান হারে নিয়ন্ত্রণ করে চলেছে মানুষের চিন্তা ভাবনাকে। কোনো অন্তরস্থ তাগিদ নয়, সৃষ্টির অনুপ্রেরণা নয়, মুখ্য হয়ে দেখা দিয়েছে অন্যের আয়নায় নিজেকে দেখার বাসনা। এরিক ফ্রম যাকে বলেছিলেন মার্কেটিং অরিয়েন্টেশন। তাই এই মূল্যবোধের অবক্ষয়ের মাধ্যমেই যে জাতির ঐতিহ্য আছে কান্ট, হেগেল, মার্কসের মতো, মাননীয় স্পিকার আমি ক্ষমা প্রার্থনা করছি, তাই এই মূল্যবোধের অবক্ষয়ের কারণেই যে জাতির সভ্যতায় আছে কান্ট, হেগেল, মার্কসের মতো মহিরুহরা, তারাই ঘটিয়েছে আউসউইটসের মতো পাশবিক হত্যাযজ্ঞ। তাই এই ব্যাপারেও আমরা কখনোই নিশ্চয়তা দিতে পারি না যে আগামী শতকে একটি পারমাণবিক যুদ্ধের মধ্য দিয়ে এই মানব সভ্যতার অবসান ঘটবে না, আর সেটিই হবে মানব সভ্যতার সর্বশেষ নৈরাশ্য। মাননীয় স্পিকার, আমি খানিকটা সময় প্রার্থনা করছি। আমাদের জীবনে তাই সত্য হয়ে দেখা দিয়েছে ইউলিসিসের স্টেফান ডেডালাসের সেই উক্তিটি, সভ্যতা এক দুঃস্বপ্নের নাম, যে দুঃস্বপ্ন থেকে জেগে উঠতে চাইছি আমরা, যেমন জেগে উঠতে চাইছি এ সংসদের আজকের মাননীয় সাংসদগণ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এবার আমি বিরোধী দলের মাননীয় সাংসদ খালেদ হোসেন চৌধুরীকে ফ্লোর দিচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এই মহান সংসদে আমাকে ফ্লোর দেবার জন্য। মাননীয় স্পিকার, মার্টিন লুথার কিং জুনিয়র তার বিখ্যাত সিভিল রাইটস মার্চ ভাষণে বলেছিলেন, আই হ্যাভ আ ড্রিম। কালো মানুষের কষ্ট থেকে উঠে আসা তার স্বপ্নটা হয়েছে সফল। জর্জিয়া লাল পাহাড়ের পাদদেশে আজ কৃষ্ণাঙ্গ কৃতদাস আর শ্বেতাঙ্গ প্রভুর সন্তান একই কাতারে মানবাধিকারগুলো উপভোগ করছে। অথচ আজকে অনেক অনেক দৃঢ় ভিত্তিভূমিতে দাঁড়িয়ে যখন আশাবাদী ভবিষ্যতের প্রক্ষেপণটাই কেবলমাত্র বাস্তব, ঠিক তখনই মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে হতাশ করে দিয়ে প্রস্তাব আনলেন, অনাগত দিনগুলো মানবজাতির জন্য নৈরাশ্যজনক। কি আশ্চর্য, বাকি দুজন সাংসদও তাকে সমর্থন করলেন। মাননীয় স্পিকার, এই ধরনের নৈরাশ্যবাদীরা তাদের দর্শনগত শক্তিটুকু খুঁজে পান শোপেনহাওয়ারের কাছ থেকে। বার্ট্রান্ড রাসেল তার বিখ্যাত দ্য হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলসফি গ্রন্থে শোপেনহাওয়ারের দর্শনের দুটি দিক তুলে ধরেন। বিজয়ের চেয়ে শান্তি এবং পরিবর্তনের চেয়ে নির্জনতাকেই তিনি শ্রেয় মনে করতেন।
মাননীয় স্পিকার, 1971-এ শোপেনহাওয়ারের মতো নৈরাশ্যবাদীরাই স্থান করে নিয়েছিল শান্তি কমিটিগুলোতে। অপরদিকে আশাবাদী গণমানুষ ছিল মুক্তির মিছিলে, কেননা তাদের শক্তির শিকড় ছিল সুফি তত্ত্ব, উপনিষদ এবং এ ধরনের প্রাচ্যদেশীয় দর্শনগুলোতে, যেখানে বলা হয়েছে ম্যাটার এবং স্পিরিটের সমন্বয় ঘটাতে। প্রাচ্যের কনফুসিয়াসের প্র্যাগমেটিক দর্শন তো গোটা পূর্ব এশিয়ার চেহারাটাই পাল্টে দিয়েছে। আর আজকে রবীন্দ্রনাথের বাংলাদেশে যখন পৃথিবীর আরো 50টি দেশের সাথে সাথে অ্যাকশন প্ল্যান ফর 2020 প্রণয়নের কাজ চলছে, তখন আমরা বলি অনাগত সুবর্ণ জয়ন্তী বাঙালি জাতির জন্য আশাব্যঞ্জক। মাননীয় স্পিকার, সরকারি দলের মন্ত্রী অভিযোগ করেছেন নৈতিক অবক্ষয়ের কথা। তাদের মতো করে নৈরাশ্যবাদীরা অভিযোগ করছেন কারিগরি দক্ষতা অর্জনের জন্য প্রণীত একরৈখিক আধুনিকায়ন তত্ত্বে নৈতিক ও মানবিক দিকগুলো অনুপস্থিত। কিন্তু তারা বেমালুম ভুলে যান মানুষের ইন্ডিজিনিয়াস বেস অর্থাৎ বুদ্ধিভিত্তিক জমিনের কথা। এই জমি শুধু উৎপাদনের ক্ষেত্র মাত্রই নয়, সংস্কৃতির এক উর্বর ভূমিও বটে। এই বোধ থেকেই প্রযুক্তিগত উৎকর্ষের সাথে সংস্কৃতির সমন্বয় মানব জাতির এই সময়ের এক চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় তার সাফল্য আজ এশিয়া, ল্যাটিন আমেরিকা ছুঁয়ে অন্ধকার আফ্রিকাতেও পৌঁছে গেছে। আফ্রিকানরা জেনে গেছে তাদের বাস্তবতায় সোশিও কালচারাল ডেভেলপমেন্টের ধারাতেই আসবে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। মাননীয় স্পিকার, জাতিগতভাবে আত্মকথনের এই ধারায় বাংলাদেশের তরুণের গায়ে আজ শোভা পায় গ্রামীণ চেকের বর্ণালী সার। ঐতিহ্য চেতনার সাথে সৃজনশীলতার মিথস্ক্রিয়ায় প্রযুক্তির এই ধরনের মাত্রা নির্ধারণকে নৈরাশ্যবাদীরা বলবেন রাস্টিক রোম্যান্টিসিজম, অল্প কিছুদিনের মধ্যেই কেটে যাবে। কিন্তু মাননীয় স্পিকার, আমরা এখানেই শুনতে পাই নিরন্তর আশাবাদের আবাহনী সঙ্গী। মাননীয় স্পিকার, নৈরাশ্যবাদীরা আরো অভিযোগ করছেন যে বিশ্ব আরো সংঘাতের দিকে এগোচ্ছে। এ সপক্ষে প্রমাণ হিসেবে তারা আন্তঃরাষ্ট্রীয় জাতিগত সংঘাতের কথা বলছেন। কিন্তু মাননীয় স্পিকার, বিশ্ব ইতিহাসের কণা মাত্র যিনি পড়েছেন তিনি জানেন যে এর এক বিশাল অংশ জুড়ে রয়েছে মানুষে মানুষের সংঘাত আর হানাহানির কাহিনী। আবার এই ইতিহাসই আমাদের সাক্ষ্য দেয় যে সভ্যতার অধিক্রমণটাই কেবলমাত্র বাস্তব, অধক্রমণটা নয়। আর এই কারণেই হিটলারের এরিয়ান সুপ্রিমেসির দাবি ধোপে টেকেনি বসনিয়ার এথনিক ক্লিনজিং এর হোতারাজ আসামির কাঠগড়ায়। মালয়েশিয়ার 3 দশক ব্যাপী জাতিগত সংঘাত আজ ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছে। মাননীয় স্পিকার, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের নতুন মাত্রা আজ ইউরো টানেলে গিয়ে থেমে থাকেনি। ইস্তাম্বুলের তরুণের কাছে আজ এশিয়ান হাইওয়ের হাতছানি ভেসে আসছে সুদূর হোচিমিন সিটি থেকে। মাননীয় স্পিকার, আধুনিক মানুষ আজ শঙ্কিত আগামী শতাব্দীর পরিবেশ নিয়ে। সচেতন মানুষ প্রশ্ন তুলছেন পরিবেশ থেকে অনাগত শিশুর পাওনা নিয়ে। বাস্তবতা আসলে কি নির্দেশ করছে? মাননীয় প্রধানমন্ত্রী আজকে এই নৈরাশ্যজনক প্রস্তাবটি আনবেন জেনে আমরা ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করি আমেরিকার এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি সংক্ষেপে ইপিএ এর সাথে। আমরা জানতে চাই তাদের প্রোগ্রামস এন্ড ইনিশিয়েটিভসগুলোর কথা। মাননীয় স্পিকার, আমরা আশাবাদী এই কারণেই যে 1987-তে স্বাক্ষরিত মন্ট্রিয়াল প্রোটোকলের ধারাগুলো বাস্তবায়নে ইপিএ নিয়েছে 83টি প্রকল্প এবং এদের অগ্রগতি সাফল্যজনক। মাননীয় স্পিকার, নৈরাশ্যবাদীরা প্রশ্ন তুলবেন এগুলো তো ধনী দেশগুলো নিজেদেরকে গুছিয়ে নেওয়ার কথামালা, আমাদের কি হবে? আসলে মানব জাতির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী আমরা তখনই যখন শুনতে পাই এল সালভাদরে গৃহযুদ্ধে নিহত 75,000 জনতার প্রত্যেকের স্মরণে একটি করে গাছ লাগানো হয়। আর এরই ধারাবাহিকতায় বাংলাদেশে নারী পক্ষ যখন 30 লক্ষ শহীদের স্মরণে আমাদেরকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করে, তখন প্রকান্তরে উচ্চারিত হয় দায়িত্বটা আমাদেরও, কারণ আমরা তো একটা গ্লোবাল ভিলেজের দিকে এগোচ্ছি। মাননীয় স্পিকার, মানব জাতির ভবিষ্যৎ যদি হয় এক বিশাল ক্যানভাস, তবে আজকের বিতর্ক সেখানে একটি আচরণ নয়। এই বিশাল ক্যানভাসের প্রতিটি প্রান্তিকে তুলি না বলিও আমি কিন্তু উপসংহার টানতেই পারি অনাগত দিনগুলো মানব জাতির জন্য আশাব্যঞ্জক। মাননীয় স্পিকার, আপনি আমাকে প্রশ্ন করবেন আমার এই বিশ্বাসটুকু জন্মালো কিভাবে? এই বিশ্বাস জন্মের রহস্যটা হলো এল পোলাকের মতো করে আমিও জানি একটি জাতি, একটি সংস্কৃতি বেঁচে থাকে ভবিষ্যতের স্বপ্নময় প্রতিচ্ছবি বুকে নিয়ে। আর এই নিরন্তর স্বপ্নই আমাকে আশা যোগায়। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। আমরা সরকারি দল এবং বিরোধী দলের বক্তব্য শুনেছি। এবার যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত সময় পাবেন দুপক্ষ। প্রথমে আমি মাননীয় বিরোধী দলীয় নেতা আনোয়ার পারভেজ শেফিনকে ফ্লোর দিচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এই মহান সংসদে আমাকে দ্বিতীয়বারের মতো ফ্লোর দেবার জন্য। সরকারি দলের প্রতিটি সদস্যের বক্তব্যে বারবার করে যে নৈরাষ্ট্যের কথাটি এসেছে তা খণ্ডন করতে গিয়ে আমি ইতিহাসের পাতা থেকে একটি ঘটনার কথা উল্লেখ করতে চাই। মাননীয় স্পিকার, 995 খ্রিস্টাব্দে পোপ শাসিত খ্রিস্টীয় সমাজে ঠিক কাছাকাছি ধরনের একটি আতঙ্ক বিস্তার লাভ করেছিল খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দের অবসানে। তারা ভয় করছিলেন
মানব জাতির সামনে ধ্বংস আর হতাশা ছাড়া কিছুই অবশিষ্ট নেই। কিন্তু মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে দাঁড়িয়ে আমাদের বক্তব্য রাখা কি প্রমাণ করে? প্রমাণ করে মানব জাতি এখনো ধ্বংস হয়ে যায়নি। আমি আছি, আপনি আছেন, আমরা সবাই বেঁচে আছি। বার্কসনের মতে এর চেয়ে বড় সত্য আর কিছুই নেই। মাননীয় স্পিকার, সরকারি দলের সাংসদের বক্তব্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবার বৈজ্ঞানিক সম্ভাবনার কথা এসেছে, তিনি পারমাণবিক বোমার কথা বলেছেন। মাননীয় স্পিকার, আপনি লক্ষ্য করুন, আশা কিংবা নিরাশার প্রশ্নটি আসে মানব জাতির অস্তিত্ব আছে কিংবা থাকবে এ কথাটি ধরে নিয়ে। তাছাড়া তো সমস্ত ব্যাপারটি একটি লজিক্যাল ফ্যালাসি হয়ে দাঁড়াচ্ছে। কারণ আশা কিংবা নিরাশার প্রশ্ন যদি নাই থাকে মাননীয় স্পিকার, তাহলে তো সমগ্র ব্যাপারটির আর কোনো গ্রহণযোগ্যতা থাকে না। মাননীয় স্পিকার, আশা করি মাননীয় প্রধানমন্ত্রী ব্যাপারটি ভেবে দেখতে পারেন। মাননীয় স্পিকার, সরকার দলে মাননীয় মন্ত্রী বিশ্বব্যাপী বৈষম্যের কথা বলেছেন, কিন্তু তার বলেননি এই বৈষম্য কমিয়ে আনতে আশাবাদী মানুষের আপ্রাণ চেষ্টার কথা। এই তো সেদিন শেরাটন ওয়াশিংটন হোটেলের বিশাল বলরুমে অভ্যাগত হাজার কণ্ঠস্বরে উচ্ছ্বাসমুখর ধ্বনিতে জগৎজোড়া চিরবঞ্চিত নিপীড়িত সর্বহারা মানুষের সংগ্রামের সেই চির জনপ্রিয় সঙ্গীত উশেল ওভাকাম ওয়ান ডে গাইতে গাইতে সমাপ্ত হয়ে গেল 3 দিনের মাইক্রো ক্রেডিট সামিট, যার ইস্তেহারে বলা হয়েছে যৌথ মানবিক প্রচেষ্টা দ্বারা যে কোনো ধরনের অসাধারণ সাফল্য অর্জন করা সম্ভব। আর তাই 2005 সালের মধ্যে বিশ্বের 10 কোটি দরিদ্র পরিবারকে ক্ষুদ্র ঋণের আওতায় আনার জন্য নেওয়া হয়েছে সমসাময়িক কালের শ্রেষ্ঠতম মানবিক উদ্যোগ। মাননীয় স্পিকার, আমরা তো বলছি না মানব জাতি তার উন্নতির, তার মানবিকতার, তার বৈষম্যহীনতার চরম শিখরে পৌঁছে গেছে। যেমন একজন সুরকার কখনোই বলেন না যে তিনি তার সেরা সুরটি তৈরি করে ফেলেছেন। তার মানে তো এই নয় যে সেরা সুরটি তৈরি করবার আশাটি মরে গেছে। তার মানে তো এই নয় যে বেতোফেন, মোজার্ট কিংবা রবিশঙ্কররা জন্ম নেবেন না আর কখনো। মাননীয় স্পিকার, সরকারি দলের বক্তব্যে বারবার যে নৈরাশ্যবাদের কথাটি এসেছে, আমি তাকে একটু দার্শনিকভাবে বিশ্লেষণ করতে চাই। দর্শনের ক্ষেত্রে আমরা জানি নৈরাশ্যবাদ থেকে জন্ম নেয় অদৃষ্টবাদ, অদৃষ্টবাদ থেকে আসে অতীন্দ্রিয়বাদ, যা জাতি হিসেবে আমাদেরকে একটি কর্মবিমুখ অলস জাতিতে নির্দেশ করে। কিন্তু মাননীয় স্পিকার, প্রতিটি সন্ধিক্ষণে, প্রতিটি সংকট উত্তরণকালে এই মানব জাতি বারবার করে প্রমাণ করেছে সে কর্মবিমুখ নয়, বরং কর্মচঞ্চল, কর্মদীপ্ত, কর্মমুখর। আর তাই দার্শনিক দৃষ্টিকোণ থেকেও নৈরাশ্যবাদ বাতিল হয়ে যায় এখানেই। মাননীয় স্পিকার, সরকারি দলের বক্তব্যে বারবার যে নৈরাশ্যের কথাটি এসেছে, আমরা আমাদের দলীয় সমঝোতার মাধ্যমে তাকে ভুল প্রমাণ করেছি। কারণ আমরা জানি মনের একান্ত গহীনে প্রতিটি মানুষ একটি আশা নিয়ে বেঁচে থাকে। আমি জানি আজকের এই বিতর্কের সময়ে আপনার এবং এই হাউসের সকল আশাবাদী সদস্যের মনে একটি সুরই শুধু অনুরণিত হয়েছে, জানালা খুলে দাও, দরজা খুলে দাও, চোখের সামনে কে দোলায় কালো কালো মলিন পর্দা তুলে দাও। শ্রদ্ধাভাজন স্পিকার, এরপরে আমার আর কিছুই বলার নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এবার আমি মাননীয় প্রধানমন্ত্রী তাহমিদুর রহমানকে ফ্লোর দিচ্ছি। মাননীয় স্পিকার, বিরোধী দলের 3 জন বক্তার বক্তব্য আজকের বিতর্ককে একটি লক্ষণীয় এবং বিভ্রান্তিকর পর্যায়ে নিয়ে গেছে। তাদের বক্তব্য থেকে আমরা আশাবাদের 3 অপটু ফেরিওয়ালার ব্যর্থ কণ্ঠস্বরকে শুনতে পেয়েছি। বস্তুত তারা আজকের বিষয়বস্তুটা ব্যাখ্যা করতে ভুল করেছেন। মাননীয় স্পিকার, অনাগত দিনের মানব জাতির আশাবাদী বা নিরাশাবাদী দৃষ্টিকোণ নিয়ে আজকের বিতর্ক নয়। আজকের বিতর্কটি ছিল একটি অবস্থা আশাজনক কি নৈরাশ্যজনক তা নিয়ে। দুর্বৃত্তের অস্ত্রের সম্মুখে একজন বিপন্ন মানুষ শতটি আশা করবেন গুলিটি লক্ষ্যভ্রষ্ট হোক, কিন্তু তার এই আশাবাদী প্রমাণ করে না যে অবস্থাটি আশাজনক। সেই মানুষটির সমস্ত অস্তিত্ব জুড়ে আশার বসতি থাকলেও এই অবস্থাটি নৈরাশ্যজনকই বটে। উনি যুক্তি খণ্ডন পর্বে নতুন যুক্তি উপস্থাপন করছেন, যা সম্পূর্ণ নিয়ম পরিপন্থী। মাননীয় স্পিকার, উনি তো যুক্তি খণ্ডন করার জন্যই যে এইটা নতুন না, আপনাদের যুক্তি খণ্ডন করার জন্যই উপমা দিয়েছেন। মাননীয় স্পিকার, বিরোধী দলের নেতা বলে গেছেন গ্লোবাল কমিউনিটি বা গ্লোবালাইজেশনের কথা, কিন্তু যে গ্লোবাল কমিউনিটির কথা আমরা বারংবার শুনি, সেই গ্লোবাল কমিউনিটি বা গ্লোবাল ভিলেজ স্পর্শ করে গেছে আমাদের সারফেস অফ রিয়েলিটি বা বাস্তবতার উপরিভাগকে। এই গ্লোবাল কমিউনিটির যথার্থ সারথি প্রযুক্তি ও বিজ্ঞান কেবলমাত্র নৈর্ব্যক্তিক দৃষ্টিকোণ থেকেই বিবেচিত হয়, আর এ কারণে সে ধারণ করতে পারেনি মানুষের আত্যন্তিক আকাঙ্ক্ষাকে। আর এই সূত্র ধরেই তাই মিসম্যাচ থিওরির প্রবক্তারা দেখাচ্ছেন যে মানুষ দ্রুত বিকাশমান প্রযুক্তি বিপ্লবের ফলে তার অ্যানসেস্ট্রাল এনভায়রনমেন্ট থেকে দূরে সরে যাচ্ছে। নিরাশার বসতিতে মাননীয় বিপ্লব আমাদের শেখালো স্যালভেশন বাই সোসাইটি, কিন্তু বর্তমানে বিশ্ব নেতৃত্বের ভারকান্দ সরে এসেছে ক্যারিশমা থেকে র্যাশনালিটিতে। আর এ কারণেই আমরা দেখতে পেয়েছি এ যুগের পিটার ড্রাকার বলে উঠছেন নো মোর স্যালভেশন বাই সোসাইটি।
মাননীয় স্পিকার, আমরা প্রমাণ করবার চেষ্টা করেছি উদারনৈতিক গণতন্ত্র, আবাদ বাণিজ্য ও মনোজাগতিক বিচ্ছিন্নতাবাদের প্রশ্নগুলো এ যুগেও যেমন উত্তরহীন থেকেছে, অনাগত দিনেও তা কিভাবে উত্তরকে ছাপিয়ে উঠবে দেখাবার চেষ্টা করেছি। ইলেকট্রনিক ফ্যাসিজম, জেনেটিক লিকেজ আর ইনফরমেশন পলিউশনের যুগে প্রযুক্তির গণতন্ত্রায়ন কতটা জরুরি ও অসমাধানযোগ্য থেকে গেছে। মাননীয় স্পিকার, আমরা ইতিহাসের বিবর্তনের এক স্তব্ধ দর্শক হিসেবে বিশ্লেষণাত্মক দৃষ্টিতে একটি সার্বিক নৈরাশ্যকে চিত্রিত করবার চেষ্টা করেছি। আর এই বিশ্লেষণাত্মক দৃষ্টি আমাদেরকে এই বিশ্বাস জুগিয়েছে যে নীরব বসন্তের প্রথম পাখিটিকে দেখার মানে এই নয় যে উনুনের উষ্ণতার আর দরকার হবে না, কেননা আমরা চেয়েছি এ যুগের দিবসে পরিসংখ্যানের ভারে নুজজি উত্তর আধুনিক মানুষ বিকালে বেরিয়ে পড়েন জ্যোতিষীর সন্ধানে আর রাতে নিমগ্ন থাকেন ইউটোপিয়ান উপন্যাসের পাতায়। সে যেন ভ্রান্ত আশাবাদের মিথ্যা মরিচিকায় নিজেকে বিকিয়ে না দেন, অনাগত দিনের শূন্য আশাবাদ যেন তাকে নির্লিপ্ত না করে। মানব জাতির এই অনাগত ভবিষ্যতের এই নৈর্ব্যক্তিক দৃষ্টিভঙ্গির মাধ্যমেই সম্ভব শুধুমাত্র আজকের বিতর্কের সমাধান করা, অন্যথা নয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা যারা এই বিতর্ক দেখলাম এবং শুনলাম তারা সকলেই স্বীকার করব যে বিতর্ক অত্যন্ত উঁচু মানের হয়েছে। ঘটনাক্রমে দুই প্রতিদ্বন্দ্বী দলই হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের। এই বিতর্কটাই অনেকটা গৃহযুদ্ধের মতো, কিন্তু গৃহযুদ্ধ যে অত্যন্ত তীব্র হতে পারে, একেবারেই আপোষবিহীন হতে পারে, তা এই দুই দলের দ্বন্দ্বের মধ্যে, প্রতিদ্বন্দ্বিতার মধ্যে, আক্রমণ এবং প্রতি আক্রমণের মধ্য দিয়ে আমরা বুঝতে পেরেছি। আক্রমণ হয়েছে একে অপরকে যত যত অস্ত্র সম্ভব যুক্তির এবং উপমার তা নিক্ষেপ করেছেন, দর্শনের কথা এনেছেন, ইতিহাসের কথা এনেছেন, মনোবিজ্ঞানের কথা এনেছেন। কেউ বলেছেন ফেরিওয়ালা, কেউ বলেছেন দুর্বৃত্ত, এবং বলা হয়েছে প্যান্ডোরার বাক্স খুলে দেওয়া হচ্ছে, বলা হয়েছে ধূম্রজাল এবং কুয়াশা সৃষ্টি করা হয়েছে। এখানে শোপেনহাওয়ার এসছেন, টলস্টয় এসছেন, কোলরিজও এসছেন দেখছি, বেকেট এসে গেছেন। এখানে আমরা টলস্টয়কে পেলাম, আমরা নেপোলিয়নের যুদ্ধ পেলাম, ফরাসি বিপ্লব পেলাম, এবং সমস্ত কিছু মিলে এই বিতর্ক অত্যন্ত উপভোগ্য হলো। এই আশা নিরাশার ব্যাপারটা আপেক্ষিক ব্যাপার, এটা আমরা জানি। গ্লাসে কতটা পানি আছে সেটা অর্ধেক খালি না অর্ধেক ভরা, সেটা দুভাবেই আপনি বলতে পারেন। ভরা বলতে পারেন, খালিও বলতে পারেন, অর্ধেক ভরা অর্ধেক খালি। কোনটা বলবেন নির্ভর করবে দৃষ্টিভঙ্গির ওপরে। কিন্তু এই বিতর্কে যেটা আমরা লক্ষ্য করলাম যে এটা শুধু আপেক্ষিকতা নয়, উভয় দলই দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তাদের বক্তব্যই সঠিক এবং যুক্তি দিয়ে সে কথা প্রমাণ করেছে। সরকারি দল এই কথা বলছে না যে তারা নিরাশা ছড়াতে চাচ্ছে, তারা বলছে যে বাস্তবতা হচ্ছে এইটে যে ইতিহাসের যে বাঁকে এসে আমরা দাঁড়িয়েছি সেই বাঁকটা নৈরাশ্যজনক। সেজন্য এই নৈরাশ্যকে কাটিয়ে উঠতে হলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমরা একটা শেষ পর্যায়ে এসেছি, এটা চূড়ান্ত বিতর্ক, এবং আমাদের এই অনুষ্ঠানেরও চূড়ান্ত কাজ হচ্ছে একটা ফলাফল ঘোষণা করা। এই যুদ্ধে কারা জয়ী হয়েছে, কারা পরাজিত হয়েছে, বিচারকদের মতে, আমাদের উপস্থিত বিচারক 8 জন বিচারকের মতে আজকে বিজয়ী দল হচ্ছে ডক্টর এম.এ. রশিদ। তারা সর্বমোট নম্বর পেয়েছে 117.13। 117.13। আরেকটা ঘোষণা আছে, শ্রেষ্ঠ বক্তা। আজকের এই বিতর্কে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হচ্ছে আনোয়ার পারভেজ সেফিন, ওই একই প্রতিষ্ঠানের ডক্টর এম.এ. রশিদ হল। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, বিচারকদেরকেও ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি।